ঢাকা রাজশাহী মহাসড়কে প্রদীপ্ত সড়ক বাতির অতিশয় আলোর ভিড়ও আবির অন্তর্জ্ঞানীয় মনে উদ্ভিদ চাঁদের পানি চেয়ে আছে। অদৃশ্য অভিসংখ্যায় আবিরে ভুরু যুগল কুচকে আছে, চেহারায় লাবণ্য ফিকে হয়ে গেছে। আকাশের সুজল চাঁদে আনমনেই নিজের চাঁদকে খুঁজছে, হৃদয়ের মনে কোটায় সঙ্গোপনে আয়ত্তে রাখা প্রিয়তমাকে মনের কথা জানিয়ে এখন নিজেই কনিষ্ঠ হচ্ছে। মেঘকে আংটি খুলে রাখতে বলেছে ঠিকই, কিন্তু মেঘ যে আংটি খুলে রাখার মেয়ে না, এটাও আবিরের অচেনা নয়। গত বছরের দেওয়া ডায়মন্ড রিংটা প্রথম আঙুল থেকে খুলতেই চাইতো না মেঘ। আকলিমা খান, হালিমা খানরা কয়েকবার জিজ্ঞাসা করেছেন এটা কিসের আংটি, কে দিয়েছে, ডায়মন্ড কিনা। আবির আর তানবীর বহু কষ্টে ওই সিচুয়েশন সামলেছিল। তখন মেঘকে অনেক বুঝিয়ে আংটি খুলিয়ে রাখতে সক্ষম হয়েছিল ঠিকই, তবে এবার আর সেই সামর্থ্য নেই। মেঘের মনে এখন আর কোনো দ্বিধা নেই কোনো আতঙ্ক, অথচ আবিরের পরিশ্রান্ত মস্তিষ্কে আতঙ্ক ক্রমে বেড়েই চলেছে। ভেবেছিল আজ বাসায় কথা বলে যাই হোক সিদ্ধান্ত নিয়ে নেবে, কিন্তু পরিস্থিতি যে তার অনুকূলে ছিল না। আবিরের এখন সবচেয়ে বড় ভয় সিফাত নামক ছেলেটাকে নিয়ে। নিচে গ্রামের ছেলে বলে আলী আহমেদ খান তাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার ছোটোখাটো ভুল, খারাপ দৃষ্টি, বাজে আচরণ কোনো কিছুই যেন চোখে পড়ে না ওনার। নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটতেই আবির রাজশাহী পৌঁছেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে 9টার পর মেঘকে কল দিতে রেডি হতে লাগলো। পরপর 2বার কল করেছে, কিন্তু রিসিভ হয়নি। এদিকে আবির এসেছে শুনে অফিস থেকে বারবার কল আসছে। আবির তাড়াহুড়ো অফিসে চলে গেছে। তানভীর সকাল উঠে ফ্রেশ হয়ে স্প্যারো ড্রিম হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল রাবিরা যা কিছু অগোছলো রেখে আসছিল সব গোছাতে হবে, বাসা পরিষ্কার করতে হবে, তাছাড়া বাসার কিছু কাজও বাকি ছিল সেগুলো করাতে হবে। কাজ শেষ করতে কমপক্ষে 12টা 1টা বেজে যাবে। এদিকে বন্যা ক্লাসে একা ঝিমোচ্ছে। মিষ্টি, সাদিয়া, মেঘ কেউই আজ ক্লাসে আসেনি, তাই খুব বোরিং লাগছিল। মিনাজদের সাথে কথা বলতেও ইচ্ছা করছে না। ক্লাস শেষে সবার আগে বের হয়ে কিছু দূর এগোতেই একটা ছেলেকে দেখলো। পেছন থেকে দেখতেই অবিকল তানভীরের মতো। বন্যা মনে হেসে এগিয়ে গেল সেই দিকে। পরশুদিন রাত প্রায় 3টা পর্যন্ত তানভীরের সাথে কথা হয়েছিল বন্যার। পুরোটা সময় মেঘ আর আবিরকে নিয়েই কথা হয়েছিল। ওদের কথা শেষ করে তানভীর যে বন্যাকেই নিজের কথা বলতে যাবে, তৎক্ষণাৎ বন্যা অর্ধ ঘুমে তলিয়ে গেছে। তানভীর 2-1বার মৃদু স্বরে ডেকেছে। বন্যা ঘুমের ঘরে শুধু হুঁ করছিল। তারপর বন্যা আর কিছুই মনে নেই। গতকাল সারাদিনে একবার তানভীরের সাথে কথা হয়েছিল, সেটাও মেঘের ব্যাপারে। মেঘকে সব কিছু বলে দিয়েছে কি না সেটাই শুধু জিজ্ঞাসা করেছিল। বন্যা হ্যাঁ বলাই তানভীর রাগী স্বরে বলেছিল, আমি শুধু তোমাকে জানিয়েছি, আর তুমি না বুঝে সেটা বনুকে বলে দিলা। সকালে উঠে আমাকে একবার জিজ্ঞেস তো করতে পারতে। সেই যে কল কেটেছিল এখনও অবধি তানভীর কোনো কল বা মেসেজ আসেনি। বন্যা ভেতরে কষ্ট পেলেও সেটা প্রকাশ করতে পারছে না। তানভীরকে কল দেওয়ার সাহসও পাচ্ছে না। বন্যা ছেলেটা কাছাকাছি গিয়ে পেছন থেকে ডাকলো, শুনছেন? ছেলেটা পেছন করতেই বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠেছে। ছেলেটা মলিন হেসে বলল, জি বলুন। বন্যা কাঁচতে বলল, সরি ভাই, সরি, আমি অন্য কেউ ভেবেছিলাম। সেই ছেলেটা পাশ থেকে আরেকটা ছেলে একটু রাগী স্বরে জিজ্ঞাসা করলো, কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট? বড় ভাইদের ডেকে আবার সরি বলছো? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, বোটানি, 2nd ইয়ার। কোথাও কি লেখা আছে বড় ভাইদের ডাকা যাবে না? আমি অন্য একজন ভেবে ডেকেছিলাম, যেহেতু উনি সে না, তাই সরি বলেছি। ইচ্ছেকৃত ভাই ডেকে সরি বলতে আসিনি। মুখে মুখে কথা বলছো আবার, এই জন্যই বলি মেয়ে মানুষ আসলেই ভেজাল। বন্যা একটু রাগী স্বরে বলল। আজব মানুষ তো। বন্যা যেই ছেলেকে ডেকেছিল ওই ছেলে এবার দুজনকে থামিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলল, সরি, ওর কথায় কিছু মনে করো না আপু, বেচারা 3 দিন হলো ব্রেকআপ হয়েছে, সেই কষ্টে এমন করছে। বন্যা মুখ ফসকে বলে ফেলল, ঠিকই আছে, মেয়েদের সাথে এমন আচরণ করলে ব্রেকআপ হবেই। দুজনে কপাল কুঁচকে রাগি ভাব নিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে, এটা বুঝতেই কিছুটা সময় লাগলো। সঙ্গে বন্যা মুখ চেপে পালালো। মিনাজ আর তামিম এগিয়ে এসে চিন্তিত স্বরে জানতে চাইলো, এভাবে ছুটছিস কেন? আর ছেলেগুলোই বা কে? বন্যা নিজের কপাল চাপড়ে থমথমে কণ্ঠে বলল, আমি ভাবছিলাম উনি। মিনাজ কিছুটা ভাব নিয়ে জিজ্ঞাসা করলো, উনিটা আবার কে? বন্যা লাজুক হেসে বলল, আমার ননদের একমাত্র ভাই। দুজন মেকি স্বরে একসঙ্গে বলে উঠল। ও,
বন্যা রাগী স্বরে বলল। ফাজলামো করিস না। মিনাজ হেসে জিজ্ঞাসা করলো। তানভীর ভাইকে মিস করছিস? বন্যা এপাশ ওপাশ মাথা নাড়ল, মুখে কিছুই বলল না। তামিম স্বাভাবিক কণ্ঠে বলল। মিস করছিস না বলেই তো চোখের সামনে শুধু ভাইয়াকে দেখছিস। বন্যা আস্তে করে বলল। আমার মনে হয়েছিল উনি। মিনাজ ধীর কণ্ঠে বলল। প্যারা নিও না ভিটু, ভাইয়া আসতেছে। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল। উনি আসবে সত্যি? তামিম মিনাজের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল। দেখছিস, এই বলছে মিস করে না, যেই আসছে শুনেছে অমনি লাফাইয়ে উঠছে। মেয়ে মানুষ, বুক ফাটে তবুও মুখ ফাটে না। বন্যা ঠোঁট ফুলিয়ে বলল। এখন বল উনি সত্যি আসবেন কিনা। উনি না আসলে আমি বাসায় চলে যাব, বিকেলে টিউশন আছে। তামিম ঠোঁট বেঁকিয়ে নীরট কণ্ঠে বলল। আমরা এত কিছু জানি না, নিজের দরকার নিজে কল করে দেখেন। আমাদের কাজ আছে, আসছি। মিনাজ আর তামিম চলে যাচ্ছে। বন্যা আশপাশ তাকিয়ে দেখলো ওই ছেলেগুলোকেও আর দেখা যাচ্ছে না। এদিকে তানভীর আসবে কিনা এটাও বুঝতে পারছে না। বন্যা এক জায়গায় বসে সাহস করে তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে জানতে চাইল। কি করছো? বন্যা শীতল কণ্ঠে বলল। অপেক্ষা। তানভীর হেসে বলল। আর একটু অপেক্ষা করুন, রাস্তায় আছি। বন্যা নিঃশব্দে হেসে কল কেটে দিয়েছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে। বন্যা অপেক্ষা করছে, বারবার ফোন বের করছে কিন্তু কল দিতে পারছে না। আকস্মিক আগে দেখা হয়ে যাওয়ায় দুইটা ছেলের মধ্যে এক ছেলের হাতে জবা ফুল নিয়ে এসে বন্যার সামনে ধরল। বন্যা কপাল কুঁচকে বলল। আমাকে ফুল দিচ্ছেন কেন? ছেলেটার ঠোঁটে খানিক প্রশস্ত হলো, মৃদু স্বরে বলল। আগে নাও, তারপর বলছি। বন্যা রাগান্বিত কণ্ঠে বলে উঠল। আজব তো, আমি কোনো ফুল নিব? এরই মধ্যে তানভীর এসে ওই ছেলের হাত থেকে ফুলটা টেনে নিয়ে হুঙ্কার দিয়ে উঠল। কে ফুল দেওয়ার সাহস কিভাবে হলো আপনার? ছেলেটা থতমত খেয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। বন্যা নিভু চোখে তানভীরকে দেখছে। তানভীরের রাগান্বিত চেহারার পানে তাকানো যাচ্ছে না। বন্যা বারবার পল্লব ঝাপটে ঘন ঘন শ্বাস ফেলছে। তানভীরের মতো দেখতে ছেলেটা কোথা থেকে দৌড়ে এসে বলল। সরি ভাইয়া, কিছু মনে করবেন না প্লিজ। আসলে কিছুক্ষণ আগেই আপু আমার বন্ধুকে বদদোয়া দিয়েছিল। আপুর বদদোয়ার উল্টে ফুলে গেছে, এই খুশিতে ও ফুল দিতে আসছে। তানভীরের কণ্ঠস্বর 3 গুণ ভারী করে জানতে চাইল। কিসের বদদোয়া? ছেলেটা ধীর কণ্ঠে বলল। আপু বলেছিল আমার আচরণের জন্য আমার ব্রেকআপ হবেই। আপু কথাটা বলেছে 1 ঘন্টাও হয়নি, তার মধ্যে আমার গার্লফ্রেন্ড নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে। গত 3 দিনে যে মেয়ে আমার দিকে তাকিয়েও দেখেনি সে আজ নিজেই চলে আসছে। সেই খুশিতে আপুকে ধন্যবাদ দিতে আসছি। ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তানভীর অর্ধেক নষ্ট হওয়া ফুলটা ছেলেটার হাতে দিয়ে কটমট করে বলল। ফুল দিতে মন চাইলে নিজের গার্লফ্রেন্ডকে দিন, অন্যের কাউকে দিতে আসবেন না। তানভীর বন্যার হাতটা শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল। চলো। বন্যা অনিমেষ আঁখিতে একবার তানভীরকে দেখছে, আবার নিজের হাতের দিকে তাকাচ্ছে। বাইকের সামনে গিয়ে থেমে বন্যার হাত ছেড়ে গুরুতর কণ্ঠে বলল। ভার্সিটিতে কি এইসব করতে আসো? মানুষকে ব্রেকআপ নিয়ে বদদোয়া দাও? না, উনি বাড়াবাড়ি করছিলেন তাই। তানভীর অগ্নি দৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল। কি করেছে তোমার সাথে? বন্যা তড়িৎ বেগে বলে উঠল। না না, ওই রকম কিছু না। উনি মেয়েদের নিয়ে আজে বাজে কথা বলছিল, তাই রাগ উঠে গেছিল। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল। তোমার রাগও হয়? বন্যা নিরুদ্বেগ ভাব নিয়ে বলল। না, আমার আবার কিসের রাগ? রাগ তো সব আপনাদের। আপনার বোনের রাগ দেখতে দেখতে এত বড় হয়েছি, তার মনের মতো কিছু না হলেই ফোঁস করে ওঠে। ইদানিং আপনাদের দেখছি। তানভীর গলা খাকারি দিয়ে মোলায়েম কণ্ঠে বলল। তুমি যেমন ভাবছো আসলে তেমন না, আমি খুব ভদ্র ছেলে। কথাটা বলেই তানভীর মৃদু হাসলো। বন্যা ভুরু উঁচিয়ে ওষ্ঠ বাকি নীরট কণ্ঠে বলল। ও আচ্ছা, তাই নাকি? আমি তো জানতামই না। বন্যার ভাবভঙ্গি দেখে তানভীর উদাসীন কণ্ঠে বলল। তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না, আর জানতেও চাও না। বন্যা বিপুল চোখে তাকিয়ে পরপর জিজ্ঞাসা করল। মেয়ে কোথায়? এই যে দেখছো, আমি বুঝাতে চাই আর তুমি বুঝছো ক। তানভীর অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। আমি শুধু শুধু অতটা পথ পেরিয়ে আসছি। বন্যা মুচকি হেসে বলল। আসলেই আপনি না আসলে কি সুন্দর জবা ফুলটা এখন আমার হাতে থাকতো। তানভীর কপাল কুঁচকে বাইকে বসে রাগান্বিত কণ্ঠে বলল। বসো। কেন? বসতে বলছি।
বন্যা চুপচাপ উঠে বসলো। তানভীর কাঁধে হাত রাখতে গিয়েও লজ্জায় হাত রাখতে পারলো না। তানভীর মিররে সেই দৃশ্য দেখে মুচকি হাসলো। জনশূন্য একটা রোডে এসে বাইক থামালো। বন্যাকে দাঁড় করিয়ে তানভীর একটা গলিতে ঢুকলো। 5 মিনিটের মধ্যে জবা গাছের ডাল সমেত অনেকগুলো লাল টকটকে জবা ফুল নিয়ে হাজির হলো। বন্যা বিপুল চোখে তাকিয়ে আছে। নিরুদ্বেগ সেই চাহনি, এই চোখের ভাষা বোঝার সাধ্যে কারণ নেই। এভাবে তাকানোতে বন্যা থুতনিতেও ভাঁজ হয়ে আছে। গভীর নেত্রে বন্যার দিকে তাকিয়ে বরাবরের মতো ভারী কণ্ঠে বলল, এই নাও তোমার জবা ফুল। বন্যার দৃষ্টি তখনও তানভীরের চোখের দিকে। বন্যা ভুরু কুচকে বলল, আমি কি আপনার কাছে ফুল চেয়েছি? চাওনি, কিন্তু মানুষের থেকে নিতে পারোনি বলে আফসোস তো ঠিকই করেছিলে। আমি তখন মজা করেছিলাম। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল। এমন মজা কখনো করো না যেটা অপর মানুষের হৃদয়ে আঘাত করে। তানভীরের হঠাৎ পরিবর্তন দেখে বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে রইল। নিজের হাত বাড়িয়ে ডালগুলো হাতে নিল। পরপর বাইকে বসে বরাবরের মতো সুপরিচিত জায়গায় এসে বসলো। তানভীরের সাথে একা বের হলে তানভীর সবসময় এখানেই নিয়ে আসে। দুজন মুখোমুখি বসা, কারো মুখে কোনো শব্দ নেই। বন্যা শান্ত কণ্ঠে শুধালো, আপনি কি রেগে আছেন? না। বন্যা ঠাট্টা স্বরে বলল। মিথ্যে কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে। তানভীর ভুরু কুচকে চোখ ছোট্ট করে তাকিয়ে বলল। ওহ, তার মানে এমনিতে ভালো লাগে না? বন্যা ঢোক গিলে কথা কাটানোর জন্য উষ্ণ স্বরে জিজ্ঞাসা করলো, মেয়ে কোথায়? বাসায়। কি করে? ঘুমোচ্ছে বোধ হয়। আবির ভাইয়া কোথায়? রাজশাহী। বন্যা আজকে উঠে জিজ্ঞাসা করলো, রাজশাহী কেন? অফিসের কিছু সমস্যা হয়েছে তাই যেতে হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি, করো। আবির ভাইয়া মেয়েকে কবে বিয়ে করবেন? তানভীর উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল। বন্যা পরপর আবার প্রশ্ন করলো। কি হলো বলুন। তানভীর পকেট থেকে ফোন বের করে ধীর কণ্ঠে বলল। ভাইয়া কল দিচ্ছে, ওয়েট। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল। হ্যাঁ ভাইয়া বলো। আবির শক্ত কণ্ঠে শুধালো, কোথায় আছিস? বন্যার সাথে দেখা করতে আসছিলাম। তোর বোন কোথায়? ভার্সিটি আসেনি? না। কি করছো? সারাদিনে কতগুলো কল দিলাম, রিসিভ করার কোনো নাম নেই, নেটে পর্যন্ত আসছে না। ধ্যাৎ, কিসের ঝগড়া? 2 স্টাফে ঝগড়া লেগেছে, তা আবার ফুটবল খেলা নিয়ে। আব্বুর কানে কে খবর পাঠিয়েছে যেন বিশাল কিছু হয়ে গেছে। তানভীর মলিন হেসে জিজ্ঞাসা করলো, আছি, যেহেতু এখন বললেও কাল চলে যেতে পারবো না। চাচু আগেই আসতে বলেছিল আমাকে, আমি পাতা দিইনি। এখন এমন সিচুয়েশনে আসতে হয়েছে যে চাইলেও কিছু বলতে পারছি না। 2-3 দিনের মধ্যে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে চলে আসবো। আবির শীতল কণ্ঠে বলল। তানবে শোন, বাসায় গিয়ে সবার আগে তোর বোনকে বলবি আমি কল করতে। রাত থেকে আমি কথা বলতে পারছি না, কল রিসিভই করছে না, ভীষণ কষ্ট লাগছে ভাই। তানভীর কিছু বলার আগেই আবির বলল, তোদের বিরক্ত করার জন্য দুঃখিত। আবির বন্যার সাথে কিছুক্ষণ কথা বলে বন্যাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আজও মুকলেশ মিয়ার সাথে দেখা হয়েছে। ইদানিং তানভীরকে গলিতে ঢুকতে দেখলেই উনি রাস্তায় দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করেন। তানভীর আসলে রাস্তা আটকে তানভীরকে নামিয়ে নিয়ে গিয়ে চা খেতে খেতে গল্প করেন। প্রথম প্রথম তানভীরের বিরক্ত লাগলেও এখন ব্যাপারটা বেশ ভালো লাগে। আবির সারাদিন অফিস শেষ করে টুকিটাকি শপিং করে বাসায় ফিরতে প্রায় 10টা বেজে গেছে। এরই মধ্যে মেঘকে অনেকবার কল দিয়েছে, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। তানভীরও বাইরে হালিমা খানকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে। মেঘের কথা জিজ্ঞাসা করায় উনি শান্ত গলায় বলেছেন। কথাটা শোনা মাত্র আবিরের মন আরও বেশি খারাপ হয়ে গেছে। একটা মানুষ সারাদিন কিভাবে ঘুমাতে পারে? আবির ফ্রেশ হয়ে শুয়ে মেঘের ছবি দেখছে আর একটু পরপর কল দিচ্ছে। এমন করতে করতে একসময় আবিরও ঘুমিয়ে পড়েছে। গতকালকের মতো আজ ঘুম ভাঙার পর মেঘের নাম্বারে কল দিল, কিন্তু এবারও রিসিভ হলো না। বাসায় কল দিয়েও আশা স্বরূপ উত্তর পায়নি। হালিমা খান বলছেন জানেন না, মালিয়া খান বলছেন হয়তো ভার্সিটি গেছে। এদিকে তানভীরকে কল দিচ্ছে। তানভীর সকাল থেকেই ব্যস্ত। তানভীরের ফ্রেন্ডের আম্মু অসুস্থ, সেখানে দৌড়াদৌড়ি করছে। আবির রাজশাহী এসেছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে খান বাড়িতে। মেঘের সঙ্গে কথা বলতে পারছে না। ও কি করছে, কেমন আছে, কিছুই জানতে পারছে না। মেঘ আবিরের মনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অফিসের কাজেও বেশি মনোযোগ দিতে পারছে না। টেবিলে কাগজপত্র ছড়িয়ে আনমনি ভাবছে। আমি এখানে আসায় কি মেঘ রেগে গেছে? এই জন্য কি আমার কল রিসিভ করছে না? কিন্তু মেঘ তো এমন না, ও রাগ করলেও আমার কলটা তো রিসিভ করতো।
বিকেলের দিকে অফিস থেকে বের হয়েই মেঘকে কল দিল। বরাবরের মতো এবারও রিসিভ হলো না। পরপর তানভীরকে কল দিল। তানভীর কল রিসিভ করতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথায় তুই? বাসায় কেউ কল রিসিভ করছে না। তোর বোনও রাগ করে বসে আছে, আব্বু পর্যন্ত রিসিভ করছে না। আমি আমি আর ওয়েট করতে পারছি না। আমি আব্বুকে ফোনে সব বলে দেব। তুই বাসায় গিয়ে আব্বুকে ফোনটা দে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? হোয়াট, ওয়াই? আবির রাগে বলল, আব্বুকে নিয়ে আসে। আবির কণ্ঠ তিনগুণ ভারী করে বলল, সিফাত বাসায় আসে, অথচ আমায় কেউ জানায়নি কিছু। তুই বাইরে কি করছিস? মেঘ কোথায়? বের হয়েছিস মানে? কোথায় বের হয়েছিস? আর ফোনটা কে দে। বাসার পরিস্থিতি কি? আর হঠাৎ ওকে নিয়ে বের হতে হলো কেন? সব ঠিক আছে তো? আবির একের পর এক প্রশ্নে নাজেহাল। তানভীর ঢোক গিলে ছোট্ট করে বলল, আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোর বোনের যেন কিছু না হয়, ওকে? আবির বাসায় নেই আজ 3 দিন হতে চলো। এই 3 দিনে মেঘের নিঃশ্বাস শব্দ পর্যন্ত শুনতে পায়নি আবির। তানভীরকে কল দিলে বেশিরভাগ সময় বাহিরেই পাওয়া যায়। আম্মুকে কল দিলে শুনে মেঘ ঘুমাচ্ছে, ছাদে বাসায় নেই। মোজাম্মেল খানের সাথে টুকিটাকি কথা হলেও তেমন কিছু বলেন না উনি। এই 3 দিন কাটাতে আবিরের দম বন্ধ হয়ে আসছে। মেঘকে দেখার জন্য ভিতরে ছটফট করছে। আবির এতদিন পর আশায় গত 6 মাসের জমে থাকা মিটিং, প্রজেক্ট সহ সব ফাইল দেখতে হচ্ছে। হুট করে চলেও যেতে পারছে না। সব কিছু ঠিক থাকলে আজকে মেঘকে প্রপোজ করতো আবির। প্রপোজ করেই বাসায় সবার সামনে বিয়ের প্রস্তাব রাখত, কিন্তু এগুলোর কিছুই হলো না। মেঘকে ছোটোখাটোভাবে প্রপোজ করতে পারলেও বাসায় এখনও কিছু বলে উঠতে পারেনি। এদিকে মেঘেরও কোনো খোঁজ পাচ্ছে না। সারাদিন কল দিতে দিতে আবির ক্লান্ত হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে তানভীরের সাথেও কথা হয়নি আবিরের। তানভীরের প্রচণ্ড মাথা ব্যথা, ওষুধ খেয়ে সেই যে রাতে ঘুমিয়েছিল এখনও ওঠেনি। সিফাত কেন আসছিল, কি বলেছে, এগুলো জানতে আম্মু, মামুনি, আব্বু, চাচু সবাইকে কল দিচ্ছে আবির, অথচ কেউ কিছুই বলছে না। মালিয়া খান বলছেন উনি কিছু শোনেননি। আলী আহমেদ খানকে জিজ্ঞাসা করায় উনি বরাবরই মতো বেশ কিছুটা সময় নিয়ে সিফাতের প্রশংসাই করেছেন। বাসার এলোমেলো অবস্থা দেখে আবির ফুপিকে পর্যন্ত কল দিয়েছে, কিন্তু উনি বিশেষ কোনো সমাধান দিতে পারলেন না। কারণ সিফাত নামক ছেলের ব্যাপারে আলী আহমেদ খানকে কিছু বলতেই উনি রেগে যান। আবির অফিস থেকে সন্ধ্যার পরপর রুমে আসছে। সকালে মেঘ কল ধরছিল না দেখে রাগে রুম তছনছ করে রেগে গেছিল। সেই সব এখনই গোছাতে হচ্ছে। দিশা বিশা না পেয়ে কল দিল রাকিবকে। রাকিব কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, ঢাকে চলে আসছিস? না, ভাবছিলাম বিকেলেই চলে যাব। তার মধ্যে 3-4টা পুরনো ফাইল বের করে দিয়েছে। এখন এগুলো না দেখে চলে গেলে আব্বু আবার রেগে যাবেন। আসার সময় এমনিতেই সরি টরি বলে আসছি, তাই ওনাকে রাগানোর মতো কাজ করা আর যাবে না। ও আচ্ছা। রাকিব শোন, হ্যাঁ বল। আমাদের বাসায় যাবে একটু? বাসার কি অবস্থা আমি কিছু বুঝতে পারছি না। কারোর সঙ্গে একটু কথা পর্যন্ত বলতে পারছি না। তুই যাবে একটু? আমি কিভাবে যাব? তোর আব্বুকে আমি এমনিতেই খুব ভয় পাই। গেলেই 10টা কথা জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারবো না, তখন উল্টো বাস খাবো। তার থেকে ভালো হয় তুই রাতটা কাটিয়ে ভোরে রওনা দিস। তুই বাসায় আসার আগেই আমি সেখানে উপস্থিত থাকবো। আবির কিছু বলতে পারল না, মুখের উপর কল কেটে দিয়েছে। 3 দিন পর আবির ঢাকায় ফিরেছে। বেলা 11:47। বাসায় মানুষের সাথে 19 ঘন্টা যাবৎ কথা হয় না। আবির বাসস্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসে রিক্সা থেমে বাড়ির দিকে তাকিয়ে থমকালো। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। 4-5টা ছেলে খুব তাড়াহুড়োতে সেই সাজানো আলোকসজ্জায় খুলতে ব্যস্ত। মাটিতে জিনিসপত্রে নাজেহাল অবস্থা। আবির গেটের সামনে আসতেই দারোয়ান আঙ্কেল বলেই হেসে জিজ্ঞাসা করলেন। আবির কোনো রকমে ভালো বলেই ভেতরে চলে গেল। ডাইনিং রুমে কোনো মানুষ নেই। হালিমা খান রান্না করে কী যেন করছিলেন। আবির আশেপাশে কাউকে না পেয়ে ব্যাগ ফেলে ছুটল মেঘের রুমের দিকে। ব্যস্ত
হাতে ধাক্কা দিল মেঘের রুমের চাপানো দরজা। রুম সম্পূর্ণ ফাঁকা, বিছানা টান টান করে বিছানো। এত গোছানো মেঘের রুম কখনোই দেখেনি আবির। আবির একে একে সবগুলো রুম দেখতে লাগলো। তানভীর, মিম কেউ নেই। ছাদ পর্যন্ত ছুটে গেল আবির, কোথাও কারো অস্তিত্ব নেই। আবিরের নিঃশ্বাস এলোমেলো, চোখ জ্বলছে, ঠোঁট কাঁপছে। আবার দৌড়ে নিচে আসলো। ততক্ষণে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সোফায় এসে বসেছেন। আলী আহমেদ খান আবিরকে আর চোখে দেখে স্বাভাবিক কণ্ঠে বললেন। কখন আসছো? আবির কণ্ঠে দ্বিগুণ ভারী করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল। মেঘ কোথায়? আলী আহমেদ খান কপাল কুঁচকে ভারী কণ্ঠে বললেন। তুমি কি আমার কথা বুঝোনি? আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কখন আসছো। আবিরের শরীর ঘামছে। সারা বাড়ি ছুটে এসে এখন স্থির হতে পারছে না। ঘন ঘন শ্বাস ছেড়ে পূর্বের তুলনায় আরও ভারী কণ্ঠে জিজ্ঞাসা করল। আমি জিজ্ঞেস করছি মেঘ কোথায়? ও যেখানে থাকার কথা সেখানেই আছে। মানে কোথায় ও? মোজাম্মেল খান এবার মৃদু স্বরে বলেন। শ্বশুর বাড়িতে। কথাটা কর্ণগৃহে প্রবেশ মাত্রই আবিরের মাথা চক্কর দিয়ে উঠেছে। মনে হচ্ছে মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। চোখে সবকিছু অন্ধকার দেখছে। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল। আপনার কি ফাজলামি করছেন আমার সাথে? মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন। গলা নামিয়ে কথা বলো। তোমার সাথে কি আমাদের ফাজলামো করার সম্পর্ক? আবিরের কান্নে কিছুই ঢুকছে না। অনবরত মাথা ঘুরছে আবিরের। রাগে গজগজ করতে বলল। মেঘের বিয়ে হতে পারে না। আমার মেঘ কোথায়? মোজাম্মেল খান ধীর কণ্ঠে শুধালেন। কেন হতে পারে না? তুমি আমাকে 6 মাস সময় দিয়েছিলে। এই 6 মাস পেরিয়ে গেছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আবিরের দু চোখ টকটকে লাল হয়ে আছে। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। পরনে টি শার্ট ভিজে একাকার অবস্থা। আবির দুই হাত চোখ মুখ মুছে গুরুতর কণ্ঠে শুধালো। তানবীর কোথায়? মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে বললেন। মেঘের সঙ্গে গেছে। আবির দুর্বোধ্য দৃষ্টিতে আলী আহমেদ খান ও মোজাম্মেল খানকে দেখছে। ওনাদের স্বাভাবিক মুখভঙ্গি দেখে আবিরের কৃষ লাল চোখ দুটা আগ্নেয়গিরির লাভার ন্যায় রক্তব্য পর্ণ ধারণ করেছে। বুকের বাম পাশে বক্ষ পিঞ্জারে আবদ্ধ প্রায় 300 গ্রামের হৃৎপিণ্ডটা দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আচমকায় স্বপ্নগুলো মস্তিষ্ক হুমকি খেয়ে পড়েছে। এলোপাতাড়ি ছুটছে ভয়ঙ্কর সব নিষেধ চিন্তা। চোখের সামনে বরাবরই মেঘের আদুরে আদুলখানা ভাসছে। 19 ঘন্টা ধরে ঠিকমতো খাওয়া নেই আবিরের। বাসার কারোর সাথে কোনো যোগাযোগও ছিল না। তানভীরকে শখানে কল দিয়েছে, কিন্তু রিসিভ হয়নি একটা কলও। বাসার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছে আবির। দুই হাতে মাথা চেপে অগ্নি ছড়া কণ্ঠে চিৎকার করল। আমি কিচ্ছু বিশ্বাস করি না। সত্যি করে বলুন মেঘ কোথায়? মোজাম্মেল খান রাগী স্বরে বললেন। একটা কথা তোমাকে কতবার বলতে হবে? হালিমা খান ডাইনিং টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বাড়িতে আর একটা মানুষও নেই। বাইরে ডেকোরেশনের লোকজন হাউকা শোনা যাচ্ছে। আবির ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। আশেপাশে তাকিয়ে জোরে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলল। যতক্ষণ আপনারা সত্যি কথা বলছেন ততক্ষণ আমি এক কথাই জিজ্ঞেস করব। সত্যি এটাই, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে। আবিরের হৃৎপিণ্ড থেমে গেছে। এর পরপর অপ্রতিত কণ্ঠে বলে উঠল। কোন সুখের কথা বলছেন আপনি? ওর জীবনে সব সুখ জড়িয়ে আছে আমার সাথে। মেঘ শুধু আমার। ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনারা যে মিথ্যে নাটকটা সাজিয়েছেন, সেই নাটকের মঞ্চ ভেঙে আমি আমার মেয়েকে ঠিক আমার করে নেব। মোজাম্মেল খান আর কিছু বললেন না। উনি সোফায় হেলান দিয়ে বসে আছেন। আলী আহমেদ গুরুভার কণ্ঠে বলে উঠলেন। কী সব আবল তাবল কথা বলছো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আবির ভেজা কণ্ঠে বলে উঠল। হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদের এই তালবাহানা আমি আর নিতে পারছি না। আপু, চাচু, আমি আপনাদের দুজনকেই বলছি, আমি মেঘকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমার জীবনের সবটুকু জুড়ে শুধু আমার মেঘের অবস্থান। ওকে ছাড়া আমি আমার পৃথিবী কল্পনা করতে পারবো না। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার মেঘকে আমায় দিয়ে দিন। আমি ওকে রানী বানিয়ে রাখবো। ওর গায়ে কোনোদিন কোনো আঁচড়ও পড়তে দেব না, প্লিজ। আলী আহমেদ খান কপাল গুটিয়ে ঠান্ডা কণ্ঠে বলেন। তুমি মেঘ মামুনিকে ভালোবাসো, এটা কোনোদিন বলেছো আমাদের? এখন এসব বলে কোনো লাভ নেই। তুমি তোমার জীবনে ফোকাস করো। মেঘ মামুনি তার জীবন নিয়ে খুব ভালো আছে। প্রায় 5-7 মিনিট পর আবির আর আলী আহমেদ খানের কথোপকথন চলল। আবিরের রাগ নিয়ন্ত্রণে বাইরে, তবুও বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে, মনকে বোঝাচ্ছে মেঘের কিছু হয়নি, সব ঠিক আছে। মেঘের বিয়ে হতে পারে না। তানভীর সব কিছু সামলে নিয়েছে। আবির শান্ত থাকলেও আলী আহমেদ খান বেশ ক্ষুব্ধ। মোজাম্মেল খান ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে আছেন।
আলী আহমেদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছেন। বাবা ছেলের মাঝে হালিমা খানও কিছু বলতে পারছেন না। আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল। শীতল চোখে হালিমা খানের দিকে তাকে হিমশীতল কণ্ঠে জিজ্ঞাসা করল, আবিরের চোখের পানি জমে আছে। হালিমা খান আবিরের কবজিতে হাত রেখে শীতল চোখে তাকালেন। কিছু বলার আগেই আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ? 1 মিনিট জন্য তুমি মরে যাবে? আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, আব্বু, মেঘ এক মেয়ে না, ও আমার জীবনে আসা একমাত্র মেয়ে, যার জন্য আমি যা খুশি করতে পারি। আজ আমি যে অবস্থানে আছি সবটাই তার জন্য। গত 9টা বছর বুকের উপর পাথর রেখে নিজের আবেগকে চেপে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র আপনাদের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য, আর সেই যোগ্যতা দিয়ে মেঘকে আমার করে নেওয়ার জন্য। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, এখন এগুলো বললে আর কি হবে? তার থেকে বরং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। তোমার এই অবস্থা আর চোখে দেখা যাচ্ছে না। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে শরীরে সবটুকু শক্তি দিয়ে চিৎকার করল, আমি অন্য কিছু শুনতে যাচ্ছি না, শুধু বলুন আমার মেঘ কোথায়। আলী আহমেদ খান রাশপাড়ি কণ্ঠে বললেন, মেঘ এখন তোমার আর নেই। কথাটা কানে ঢোকা মাত্রই আবির ডান হাতের কবজি দিয়ে টেবিলের উপর থাকা কাচের জগে শক্ত করে ধাক্কা মেরে মাত্রা অতিরিক্ত রাগে চিৎকার করল, মেঘ আমার মানে আমারই, মেঘ আমৃত্যু আমারই থাকবে। আবিরের শক্ত হাতের ধাক্কায় পানি ভর্তি কাচের জগ সাথে থাকা 2টা গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে হুমকি দিলেন, জিনিসপত্র ভাঙচুর করছো কেন? তুমি কি? আবিরের অগ্নি ঝরা দুচোখ দেখে থেমে গেলেন স্বয়ং আলী আহমেদ খান। আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। প্রথম দিকে বিষয়টা সেভাবে গুরুত্ব দেয়নি আবির, কিন্তু আব্বুর অনবরত অসন্তোষজনক কথায় আবির আর টিকতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গতকাল থেকে খাওয়া নেই, শরীরে তেমন জোরও পাচ্ছে না, ঠিকমতো কথাও বলতে পারছে না। আবির আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে আছে। মোজাম্মেল খান এখন নির্বিকার, যেন এখানে কিছুই ঘটেনি বা ঘটছে না। উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছেন। আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে আবিরকে দেখছেন। আবির কিছু বলতে গিয়েও থেমে গেল। আকস্মিক এলো পাতাড়ি ছুটল নিজের রুমের দিকে। 1 মিনিটের মধ্যে পুনরায় নিচে নামলো। 2 হাতের পিছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, মেঘ কোথায় বলুন। মোজাম্মেল খান ফোন থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, নয়তো কি মরে যাবে? জি। মোজাম্মেল খান দীর্ঘ সময় পর মুখ খুললেন, ছোট্ট করে বললেন, আবির, মাথা ঠান্ডা করো। আমি পারছি না চাচু, মেঘকে। আবিরের কথা সম্পূর্ণ হবার আগেই আলী আহমেদ খান রাগী স্বরে বলেন, ঠিক আছে, মরে যাও। মোজাম্মেল খান তপ্ত স্বরে বলে উঠলেন, কি বলছো কি ভাইজান? আবির নীরব দৃষ্টিতে আব্বুর মুখের পানে চেয়ে আছে। আলী আহমেদ খানও বরাবরের নায়ক কঠোর রূপে বসে আছেন। অপ্রত্যাশিতভাবে আবিরের পেছন থেকে হাত সামনে এনে কপালে পার্শ্বদেশের রিভলভার ধরে মুখ ফুলে শ্বাস ছেড়ে তের্জিপূর্ণ কণ্ঠে বলল, 10 মিনিটের মধ্যে মেঘ আমার সামনে না আসলে। বাকি কথা বলার আগেই আলী আহমেদ খান আতকে উঠে বললেন, কি হচ্ছে কি? তুমি কি পাগল হয়ে গেছো? আবিরের হাতে রিভলভার দেখে আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর হালিমা খান একসঙ্গে কেঁপে উঠলেন। সবার চোখে আতঙ্ক। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এতগুলো বছর যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যাকে নিজের সবটুকু সামর্থ্য দিয়ে আঁকলে রেখেছি, তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। হয় মেঘ কিনে দেবেন, নয়তো আমার লাশ দাফনের ব্যবস্থা করবেন। মোজাম্মেল খান মেরুদণ্ড সোজা করে বসে চটজলদি তানভীরকে কল দিচ্ছেন আর উদ্বিগ্ন কণ্ঠে বলছেন, আবির প্লিজ, তুমি মাথা ঠান্ডা করো, মেঘ এক্ষুনি আসছে। আলী আহমেদ খান আবিরের কাছে যেতে নিলে আবির 2 পা পিছিয়ে তপ্ত স্বরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ। মোজাম্মেল খান আলী আহমেদ খানকে টেনে সোফায় বসে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলেন, আবির, আমি জানি তুমি এত দুর্বল মন মানসিকতার ছেলে নও। ভাইজানের মতো তুমিও খুবই বিচক্ষণ। তাই বোকার মতো এমন কোনো কাজ করো না যেটা তোমার সাথে সাথে এই পরিবারেরও সব সুখ দুঃখ নষ্ট করে দেয়। আবিরে 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। গলা অবধি শুকানো মুখ, তবু জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করছে। মোজাম্মেল খানের দিকে অদ্যম দৃষ্টিতে তাকিয়ে সুস্থির কণ্ঠে বলতে শুরু করলো, চাচু, আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন, সত্যি এটাই, আমি বড্ড বোকা। যখন 6 বছর অবুঝ মেয়েটা আকুল কণ্ঠে আমি বলেছিল
কখনো আমায় ছেড়ে যেতে পারবা না। আমিও বোকার মতো তাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম, যাই হয়ে যাকটা কেন, আমি বেঁচে থাকলে কোনো দিনও ওকে ছেড়ে যাব না। আমি যদি বোকা না হতাম তাহলে সেদিন ওকে আমি প্রমিস করতাম না, আর আজ আপনাদের সামনে চিৎকার করে বলতামও না যে ওকেই আমার লাগবে। হয়তো আমার জীবনটা মেঘ কেন্দ্রিক হতোই না, আর আমার জন্য আপনাদের এত বছরের ইতিহাস, ঐতিহ্য, মান সম্মান এবার নষ্ট হতো না। আবির শ্বাস ছেড়ে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। আব্বু, আমি সত্যি দুঃখিত। আপনার মতো একদম বিচক্ষণ মানুষের সন্তান হয়েও আমি এত বোকা হয়েছি। নয়তো একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে একবার হলেও ভাবতাম। সবসময় আপনিই বলে এসেছেন, কখনো কাউকে কথা দিলে নিজের জীবন থাকা পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করতে হয়। যেই মেঘের মোহে জর্জরিত আবিরের হৃদয়, সেই মেঘকে দেওয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। আমি নয় বোকা হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করব। আবিরের দু চোখ বেয়ে স্বচ্ছ গতিতে অশ্রু গড়িয়ে পড়ছে। আবিরের মুখের পানে তাকিয়ে হালিবা খানও নীরবে কাঁদছেন। আলী আহমেদ খান অবাক লোচনে ছেলের মুখের পানে চেয়ে আছেন। এই আবিরকে উনি চিনতে পারছে না। বোধশক্তি হওয়ার পর থেকে আবির কোনো দিনও এভাবে কাঁদতে দেখেনি তিনি। আলী আহমেদ খান নিজের বন্ধু মাওলে বরাবরই নিজের ছেলেকে একজন সাহসী, বুদ্ধিমান, দৃঢ় মন মানসিকতার মানুষ হিসাবে পরিচয় দিয়ে এসেছেন। আজ আবিরের এই রূপ দেখে নিজেই আটকে উঠছেন। মোজাম্মেল খান চোখে ছলছল করছে। অতি সপ্তপণে নিজের চোখ মুছে নিয়েছেন। আবির চোখ ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, 10 মিনিট সময় শেষ। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালেন। মোজাম্মেল খান ব্যস্ত হাতে তানভীরকে কল দিচ্ছেন। আলী আহমেদ খান আবিরকে বোঝাতে ব্যস্ত। আবির ঘড়ির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে মেঘ আমার চোখের সামনে না আসলে। মোজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ওরা চলে এসছে, প্লিজ থামো। মোজাম্মেল খান আত্মনাদ করছেন। আকস্মিক আলী আহমেদ খানের নজর মেইন গেটের দিকে পড়ে। মেইন গেট থেকে কিছুটা ভেতরে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রশস্ত আকৃতি, উদ্বিগ্ন স্পষ্ট, ঘন ঘন শ্বাস ফেলছে। মেঘ এসেছে আরও কয়েক সেকেন্ড আগে। আবিরের মাথায় রিভলভার দেখে বক্ষ পিঞ্জারে আবদ্ধ হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে দপদপ করে কাঁপছিল। কয়েক সেকেন্ডই মস্তিষ্কে একেবারেই এক ঘটনা ঘুরপাক খাচ্ছিল। আজ থেকে প্রায় 7-8 মাস আগেই মিনাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে। মেঘ তখন মিনাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, ইচ্ছে মতো ঝেড়েছিল। আজ চোখের সামনে সেই দৃশ্য দেখে মেঘের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না, এমনকি জোরে চিৎকার করে কিছু বলতেও পারছে না। আলী আহমেদ খানের নজর পড়তে উত্তেজিত কণ্ঠে বললেন, ওই তো মেঘ। আবির পূর্বের নয় রিভলভার ধরে ঘাড় ঘোরালো। সহসা নজর আটকালো এক অপরূপের পানে। বিস্ময় সমেত তাকালো আবির। মোহনীয় সেই দৃশ্য। মেঘের পরনে গাঢ় হলুদ আর রানে গোলাপি পাপড়ির শাড়ি, কাঁচা ফুলের গহনায় পুরো গা ভর্তি। কপালে ঠিক মাঝ বরাবর একটা গাঢ় গোলাপি রঙের জারবেরা ফুলের কারণে মেঘের মায়াবী আদর আরও বেশি রমণীয় লাগছে। মুখে বেশ ভারী মেকআপ, মনোমুগ্ধকর চোখে আর ঠোঁটে আর্ট দেখে আবির কয়েক মুহূর্তের জন্য অবিক্ষুদ্র রইল। অন্য মনস্কতায় আবিরের দু চোখ বেয়ে তখনও নির্বোধ অশ্রু ঝরছে। অলক্ষিতভাবে হাত থেকে রিভলভার পড়তেই আবির আত্মজ্ঞান ফিরল। মেঘ তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটলেও আলী আহমেদ খান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন। আবির ছুটল মেঘের দিকে। সামনে গিয়ে 2 হাঁটুতে ভর ফেলে ধপ করে বসে পড়ল। আকস্মিক মেঘের পেট বরাবর বলিষ্ঠ হাতে জাপটে ধরে উচ্চস্বরে কান্না শুরু করলো। আবিরের নিরন্তর কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। পরপর আব্বু, বড় আব্বু আর ঘাড় ঘুরিয়ে আম্মুর পানে তাকালো। সকলেই নির্বিকার চোখে তাকিয়ে আবিরের কান্নার গভীরতা বোঝার চেষ্টা করছেন। মেঘের ভেতরে চলমান তোলপাড় সামনে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে আবিরের পানে তাকিয়ে মোলায়েম হাতে আবিরের মাথায় জড়িয়ে ধরল। মেঘের আদরের স্পর্শে আবির যেন কিছুটা স্বস্তি পেল। নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের কান্নার শব্দ মেঘের বুকের ভেতরে ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না প্লিজ। আবিরের কান্না
থামার নামই নিচ্ছে না। গত 3-4 দিন বুকের ভেতরে যে ঝড় চলছিল সেই ঝড়ের সমাপ্তি ঘটেছে আজ। কান্দমিনীকে দেখার প্রবল আকাঙ্ক্ষা, কণ্ঠ শোনার প্রখরতা, ছুঁয়ে দেখার উম্মেদ আবিরের অস্বস্তিকে উধাও করে তুলেছিল। তার উপর বাসার অবস্থা দেখে সারা জীবনের জন্য ইহ জগতের সমস্ত মায়া ত্যাগ করতে বসেছিল। মেঘ বারবার ঢোক গিলছে, বুক করে কান্না বেরিয়ে আসার উপক্রম হলো। আকস্মিক তানভীর বাইরে থেকে এসে মেঘের কাঁধে হাত রেখে উষ্ণ স্বরে বলল, মেঘ তানভীরের মুখের পানে চেয়ে মৃদু হাসার চেষ্টা করলো। তানভীর সামনে গিয়ে সেই ফ্লোর থেকে রিভলভার উঠাতে যাবে, অমনি আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, এটা আমায় দাও। এতটুকু ছেলের হাতে এসব থাকতে হয় না। আজ থেকে এটা আমার কাছে থাকবে। তানভীর রিভলভার উঠিয়ে আবিরকে এক পলক দেখে নিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে সে এখন এই জগতে নেই। বড় আব্বুর কথা মতো তানভীর রিভলভার বড় আব্বুর হাতে দিয়ে দিল। মোজাম্মেল খান কপট দুষ্টুমির স্বরে বললেন, ভাইজান, তুমি জানো কেন কিনছিলাম আর কত বছর বয়সে কিনছিলাম? আমি রাজনীতি করতাম, অনেকের সাথে শত্রুতা ছিল, তাই নিজের নিরাপত্তার জন্য কিনেছিলাম। বয়স যতই হোক সেটা বড় বিষয় না। মোজাম্মেল খান হেসে বললেন, তোমার নিরাপত্তার প্রয়োজন আছে, আর আমার মেয়ের জামাইকে কি নিরাপত্তার প্রয়োজন নেই? আমার একমাত্র মেয়েকে দিয়ে দিচ্ছি, নিরাপদে রাখতে না পারলে বুঝতে পারবো। তানভীর দুই ভাইয়ের কথা শুনে মুখ চেপে হাসছে। আবির তখনও মেঘকে জড়িয়ে ধরেই বসে আছে। মোজাম্মেল খানের কণ্ঠ আমার জামাই শব্দটা কানে বাজতেই আবিরে কান্না কমে এসেছে। আলী আহমেদ খান চাপা স্বরে বললেন, আজই আমার ছেলেকে নিজের জামাই বলতে শুরু করে দিয়েছিস? মোজাম্মেল খান সশব্দে হেসে বললেন, আমার আরও অনেক আগে থেকেই জামাই রাখা উচিত ছিল, শুধুমাত্র তোমার মন খারাপ হবে ভেবে এতদিন ডাকিনি। চ্যালেঞ্জ তো সেই কবে থেকেই জিতে গেছি আমি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, চ্যালেঞ্জ জিতেছিস বলেই তো এতদিন এত খোঁচা দিয়েছিস আমায়, আর আমি চুপচাপ সহ্য করেছি। কিন্তু তোকে আমি আগেই বলেছিলাম, চ্যালেঞ্জে তুই জিতলেও আমি হার মানবো না। দেখলি তো, আমি হার মানিনি, আর মানবও না। আর একটা কথা, খুশি হইতেছিস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আর খোঁচা দিতে আসিস না। দয়া করে যেন তোর জিত হারে পরিণত না হয়। আলী আহমেদ খান পুনরায় গিয়ে সোফায় বসলেন। মোজাম্মেল খান পেছন যেতে যেতে শুধালেন, তুমি কি বলতে চাইছো ভাইজান, বুঝিয়ে বলো। তানভীর কিছু বলতে যাবে, তখনই মিম, আদি, আইরিন, আরিফ, জান্নাত, আশিরদের হইচই শুনতে পেল। আকলিমা খান, মাহমুদা খান, ইকবাল খান একসঙ্গে বাসায় ঢোকেন। ইকবাল খান প্রথমে ঢুকে আবির মেঘকে দেখি গলা খাকারি দিয়ে বললেন, আবির, আশেপাশে ছোট ভাই বোনেরা আছে? মিমদের হই হুল্লোড়ের শব্দ কানে ঢুকতেই আবির মেঘকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। জান্নাত, আশিফ, আরিফ মিটিমিটি হাসছে। তারাও যে দেখেছে চোখ মুখের ইশারায় সেটাই বোঝাচ্ছে। ওদের সবার হাতে বেশ কয়েকটা করে শপিং ব্যাগ। মালিয়া খান সবার পেছনে ছিলেন। উনি ভেতরে এসে আবিরের চোখে পানি দেখে এগিয়ে গেলেন। ছেলে চোখ মুছতে মুছতে ঠান্ডা কণ্ঠে বলেন, কাঁদছিস কেন? আলী আহমেদ খান সবাইকে এক পলক দেখে মালিয়া খানকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এত দেরি করে আসলে কেন? আর কিছুক্ষণ আগে আসলেই ছেলের করুণ পরিণতি দেখতে পারতে, তখন তুমিও ছেলের মতো বসে কান্না করতে। আবির শীতল কণ্ঠে বলল, আম্মু, তুমিও কি জানতে? জানতাম, তবে এত কিছু জানতাম না। গতকাল সন্ধ্যার পর তোর আব্বু সবাইকে ডেকে হুট করে তোর আর মেঘের বিয়ের কথা বলে বসলেন। কারো কোনো আপত্তি আছে কি না জিজ্ঞেস করলেন। সে যেখানে তোর আব্বু নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছেন আর ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে আমাদের তো খুশি হওয়ার কথা। তারপরও আমার তোকে নিয়ে একটু ভয় ছিল, তুই রাজি হবি কি না। তখন তোর আব্বু বলল তোর মতামত জেনেই উনি সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমিও রাজি হয়ে যাই। তোর আব্বু সবাইকে শর্ত দেন, যেন তুই বাসায় আসার আগ পর্যন্ত কেউ কোনোভাবে তোকে কিছু না জানায়। তুই তো জানিস ওনার কথা অমান্য করা আমার পক্ষে সম্ভব না, তাই তোকে কিছু জানাতে পারিনি। মালিয়া খান শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে আবিরকে আবারও জিজ্ঞাসা করলেন, তুই মেঘকে বিয়ে করতে রাজি তো, নাকি অন্য কাউকে পছন্দ করিস? আবিরের শীতল চোখে মালিয়া খানের মুখের পানে তাকিয়ে রইল। মালিয়া খান যে এসবের কিছুই জানে না এটা বুঝতে সময় লাগলো না। আবির কিছু বলার আগেই আলী আহমেদ খান পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপর রাখতে রাখতে মেকিস্বরে বলে উঠলেন, যে ছেলে 5146 মিনিটে 5738 বার কাউকে কল দিতে পারে, তাকে তুমি জিজ্ঞেস করছো সে বিয়ে করতে রাজি আছে কিনা। বাহ, কি সুন্দর দৃশ্য।
মালিয়া খান কপাল গোটালেন, মোজাম্মেল খান আশ্চর্য নয়নে তাকালেন। আবির ভুরু কুচকে এগিয়ে গেল সোফার কাছে, পিছু পিছু মেঘও এগিয়ে গেল। মালিয়া খান চিন্তিত স্বরে, কিসের 5,000 কত মিনিট আর 5,000 কত কলের কথা বলছেন? কি হয়েছে? আলী আহমেদ খান ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বলেন, এই যে ফোনটা, এটা মেঘ মামুনের ফোন। গত 3-4 দিন যাবৎ আমার কাছে রেখেছিলাম। একবার ভেবেছিলাম বন্ধ করে রাখবো, কিন্তু ছেলেকে পরীক্ষা করতে ফোনটা ইচ্ছে করে খুলে রেখেছিলাম। বিশ্বাস করবা না, মিনিটে 2-3 বার করে কল দেয়। আর আমি ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম, এই পাগল ছেলে আমার হতে পারে না। সবার নজর আবিরের দিকে। আবির কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ফিসফিস করে বলল, আমি ভাবতেও পারিনি আপনি এত কম কল দিবেন। অন্তত পক্ষে 10,000 কল আশা করেছিলাম। আবির ভুরু কুচকে ভারী কণ্ঠে বলল, মুখটা বন্ধ রাখুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে। মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বললেন, আবির তাহলে মেঘকে আগে থেকেই পছন্দ করে? মোজাম্মেল খান ঠাট্টা স্বরে বলেন, ভাবি, আমি এই কথাটা ভাইজানকে গত 1 বছর যাবৎ বোঝাচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছিলেন না। ওনার একটা কথা, ওনার ছেলে এমন কোনো কাজ করতে পারে না। ভাইজান কেমন মানুষ তা তো আপনার অজানা নয়। আবির মেঘ দুজনই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। মালিয়া খান অবাক চোখে তাকিয়ে বলে উঠলেন, 1 বছর। মোজাম্মেল খান তপ্ত স্বরে বলতে শুরু করলেন, আমি 1 বছরেরও আরও 3 মাস আগে জানতে পেরেছি। আমার এক বন্ধু একদিন আমাকে আবির আর মেঘের একটা ছবি পাঠিয়েছিল। সে আবিরকে চিনতে পারেনি। মেঘকে এক ছেলের সাথে দেখে আমাকে জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিল। ছবিটা দেখে আমার অবশ্য ওই রকম কিছু মনেই হয়নি, কিন্তু মেয়ের বাবা যেহেতু, তাই মনে একটু সন্দেহ ঢুকেছিল। সেখানে আবির বাসায় মেঘের সাথে ঠিকমতো কথাও বলতো না, যতটুকু বলে সেটাও বড় ভাইয়ের মতো ফর্মাল কথাবার্তা। সেখানে আড়ালে সে আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই থেকে আমি পর্যবেক্ষণ শুরু করলাম। আবিরের হাঁটা চলা, হালচাল বুঝতে বেশি সময় লাগলো না। মেঘ মিম দুজনের প্রতি আবির যথেষ্ট পজিটিভ, কিন্তু মেঘের প্রতি একটু বেশি। সারা দুনিয়ার খবর তার বিষয়ে মনোযোগ নেই। যেই মেঘের বিয়ের কথা উঠলো অমনি সে মনোযোগী শ্রোতা হয়ে গেল। আজ পর্যন্ত আবিরের হাতে গোনা 2-1 দিন মেঘকে বাসা থেকে বাইকে নিয়ে বেরিয়ে গেছে, অথচ সে প্রায় মেঘকে নিয়ে শহরে ঘোরে। 2-1 বার আমি নিজের চোখেও দেখেছি। তাদের রাস্তায় দেখে আমি বাসায় এসে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু মেঘ আসলেও সাথে আবির থাকতো না। আবার বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারা আমার মেয়েকে চিনে তাদের সাথে দেখা হলেই বলতো, তোর মেয়েকে এখানে দেখেছি, ওখানে দেখেছি, সাথে তোর ওই ভাইপো ছিল। ভাইজানকে বলাই উনি বিষয়টা পাত্তা দিল না, উল্টো আমাকে যা খুশি তাই বলেছেন। এরকম শক্ত প্রমাণ ছিল না বলেই আমি অনেক দিন ভাইজানকে কিছু বলতে পারিনি। হঠাৎ একদিন আমি অফিস থেকে ফিরছিলাম, সন্ধ্যা পার হয়ে গেছিল। দেখলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে মেঘ আবিরের বাইক থেকে নামছে, কিন্তু আনমনে সেখানেই দাঁড়িয়ে পড়লাম। সামনেই বাসা, এখানে নামার কারণ আমি খুঁজে পেলাম না, তবুও তাকিয়ে রইলাম। মেঘ বাসার গেট পর্যন্ত ঢুকতেই আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আমাকে দেখেছে কিনা জানি না, কিন্তু সেদিন আমি আমার সন্দেহের সত্যি প্রমাণ পেয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে ভাইজানকে বিস্তারিত ঘটনা খুলে বললাম, কিন্তু উনি পূর্বের নেই এই আচরণ করলেন। ওনার চোখে ওনার ছেলে নিষ্পাপ। ওনার একটাই কথা, আবির এমন ছেলেই না। আলী আহমেদ খান এবার ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলেন, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আবিরকে চিনতে বা বুঝতে ভুল করেছিলাম। আবিরের এত বছর বয়সে আমি কোনোদিনও কোনো বিষয়ে তাকে নিষেধাজ্ঞা দেইনি। রাজনীতি করতে নিষেধ করেছিলাম, কিন্তু সেটা আমার নিষেধাজ্ঞা ছিল না। আমি আবিরকে সবটা বুঝিয়ে বলেছিলাম, তারপর সে নিজেই ছেড়ে দিয়েছিল। দেশের বাইরে গেছে তার ইচ্ছায়, দেশে আসছে তার ইচ্ছায়। বাইক কিনা, বিজনেস স্টার্ট করা, ব্যাংক থেকে টাকা তোলা, এছাড়াও বাকি যা কিছু করেছে তা কোনো কিছুই আমি আবিরকে নিষেধাজ্ঞা দেইনি। আমি শুধু কারণ জানতে চেয়েছি। কোনো কিছু করতে বারণ করলেও কোনো বারণ করিনি সবসময়, সেটাই বোঝাতে চেয়েছিলাম। হঠাৎ কোনো কারণে রাগ দেখালো অফিসে বসে চা খেতে খেতে ছেলেকে ঠান্ডা মাথা সব বুঝিয়ে বলতাম। এগুলো তোমরা জানো না? জানো না। ছেলেদের বয়স 20 থেকে 25 বা তার উপরে গেলে বাবা ছেলে সম্পর্ক বিশাল ফাটল ধরে যায়। সেই ফাটলের কেন হয় তা জানা নেই। আমাদের সম্পর্কে আমি সেই ফাটলটা ধরাতে দিতে চাইনি। আমি সবসময় একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান এবং ভালো বাবা হওয়ার চেষ্টা করতাম। আমি নিজের নীতি নৈতিকতায় যতই কঠোর থাকি না কেন, আবিরের জন্য সবসময় নিজের বেস্টটাই করেছে। আমার ছেলে আমাকে তার বন্ধু ভাববে, তার মনের কথা বলবে, কাউকে ভালো লাগার কথা আমাকে জানাবে।
আমি কি সেটা আশা করতে পারি না? আবিরের যখন যা প্রয়োজন ছিল সে নির্দ্বিধায় চেয়েছে, তাহলে মেঘকে কেন চাইতে পারলো না? আমার ছেলের ভালোবাসার কথা মেঘকে পছন্দ করলে নির্দ্বিধায় আমাকে বলবে। আমি আমার জায়গায় কনফিডেন্ট ছিলাম, ওটা কি আমার ভুল ছিল? মামুদা খান, মালিয়া খান, হালিমা খান সবাই নিশ্চুপ। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো। সরি আব্বু, আপনি আপনার জায়গাতে ঠিক থাকলেও আমার মনে ভয় ছিল। একটা সময় পর্যন্ত আপনি সত্যি আমার বন্ধুর মতো ছিলেন। কখনো কিছু চাইতে গেলে বা বলতে গেলে দ্বিধাবোধ করিনি। এমনকি আম্মুর সাথেও এত কথা শেয়ার করিনি যত কথা আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছিলাম, আর না চাইতেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়িটা মনে আমার প্রতিনিয়ত দাগ কাটছিল। আপনাদের ব্যবসা, সমাজ আর পরিবারের মান সম্মান আপনাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাড়ির সন্তানদের সঠিক মূল্যায়ন দিতে আপনি ভুলে যাচ্ছিলেন। আশেপাশের মানুষ কি বলল, সমাজ আপনাদের কতটা মূল্যায়ন করলো, কোথায় আপনাদের স্ট্যাটাস ভালো, সেসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে বাসায় কোন ছেলেটার মন খারাপ, কোন মেয়েটার মন খারাপ, ঠিক কী কারণে মন খারাপ সেটা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করতেন না। ধীরে ধীরে দূরত্ব বাড়ল, মনের টান কমল। তবুও বলবো, আপনি সত্যি একজন দায়িত্বশীল বাবা ছিলেন এবং আছেন। আমার পড়াশোনা চলাকালীন সময়ে আপনি সব ব্যস্ততার মাঝেও প্রতিদিন আমাকে কল দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। আপনার আশেপাশে মানুষের ভিড় থাকলেও আমার কলটা রিসিভ করে বাবার দায়িত্ব পালন করেছেন। আপনি বাবা হিসেবে বেস্ট ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ওই যে বললাম, ওই বন্ধুর মতো সম্পর্কটা হারিয়ে ফেলেছিলাম। মন খুলে কিছু বলতে ভয় পেতাম, তবুও সাহস নিয়ে নিজেকে গোছাচ্ছিলাম। বাসায় মেঘকে নিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যতটা সম্ভব মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেশে ফেরার 1 বছর আগে অনাকাঙ্ক্ষিতভাবে ফুপির সঙ্গে আমার পরিচয় হলো। ফুপির সম্পর্কে, এই বাসার নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত জেনে আমি দিশা হারিয়ে ফেলেছিলাম। কি করব কিছু বুঝতেই পারছিলাম না। যেখানে একমাত্র বোনের ভালোবাসা সম্পর্ক মেনে না নিয়ে 27 বছর সম্পর্ক ছিন্ন রাখতে পারেন, সেখানে আমি কে? আপনার নিয়ম নীতি আর মান সম্মানের জন্য আপনি সব করতে পারেন। মেঘকে না জোর করে আমার থেকে আলাদা করে দেন। সেই ভয়ে বাসায় ফিরে মেঘের কথা আপনাদের বলা তো দূর, মেঘের সঙ্গে ঠিক মতো আমি কথা বলতেও সাহস পেতাম না। মেঘের থেকে নিজেকে গুটিয়ে রাখতাম, ওর চোখে চোখ রাখতে পারতাম না। প্রতিনিয়ত ভয় হতো আপনাদের নিয়ম নীতির ভিড়ে এই বুঝে আমি ওকে হারিয়ে ফেলবো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন। তার মানে তোমার ফুপির সাথে তোমার আগে থেকে পরিচয় ছিল? অবশ্যই এটা আমি আগেই সন্দেহ করেছিলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড, তার বোনকে তানভীরের মাধ্যমে বাসায় আনিয়েছ। রাকিবের বোনের বিয়ের খবর তোমার অজানা থাকার কথা না, আর সেখানে তার শ্বশুর শাশুড়ির সাথে পরিচিত হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তুমি যেসব ভেবে ভয় পেয়েছিলে সেটা নিতান্তই তোমার ভুল ধারণা মাত্র। তোমার ফুপ্পির ঘটনা আজ থেকে বহু বছর আগে, তখনকার পরিস্থিতি বর্তমানের মতো ছিল না। তখন সমাজে প্রেমের বিয়েকে এত সহজভাবে মেনে নিত না। কোনো বাড়ির মেয়ে পালিয়ে গেলে বা নিজের মতো বিয়ে করলে ওই এলাকায় ওই মেয়ের আর তার পরিবারের নামে দুর্নাম ছড়িয়ে পড়তো। সমাজের চোখে সেই পরিবার বিষাক্ত হয়ে যেত। বর্তমানে যুগ পাল্টে গেছে, প্রেমের সম্পর্ক মেনে নিতে পরিবার আর আগের মতো দ্বিধা করে না। ইকবাল খান শান্ত স্বরে বললেন। সবই বুঝলাম, কিন্তু তোমরা যেহেতু সব জানতে আর মেনে নিয়েছিলে, তাহলে এতদিন কেন কিছু বলো না? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন। বললাম না, আমি মানলেও ভাইজান মানতে চাননি। তারপর কি হয়েছে? কালই বা হঠাৎ ভাইজান মেনে নিলে কিভাবে? কাল হঠাৎ মানলেন কেন এটা আমিও জানি না, কিন্তু ভাইজান এমনিতেই মেনে নেননি, এটা শিওর। 1 বছর আগেও আমি যখন ভাইজানকে বিস্তারিত বলেছিলাম তখন ভাইজান বিশ্বাস করেনি। তখন আমি বলেছিলাম যেন আবিরকে উনি পরীক্ষা করেন। আবিরকে বিয়ের কথা বললে আবির কিভাবে রিয়েক্ট করে সেটা বুঝতে চাইছিলাম। আবির স্পষ্টবাদী ছেলে, তাই ভেবেছিলাম সেই মেঘের কথা বলে দিবে, কিন্তু সেও বলল না। ভাইজান খাবার টেবিলে বসে আমার দিকে তখন অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিলেন, তাই আমি আবিরকে রাগানোর জন্য অন্য মেয়ের কথা বলেছিলাম, যেন মনের কথাটা বলে দেয়। আবির এমনভাবে রিয়েক্ট করলো, সাথে 1 বছর আগেও বিয়ে স্থগিত করে দিল। সবার সামনে কিছু না বললেও ভাইজান আড়ালে আমাকে যা ইচ্ছে তাই কথা শুনিয়েছে। আবির মেঘকে ওই নজরে দেখেই না, পছন্দ করে না, হ্যান ত্যান আরও অনেক কিছুই। তখন আমার ভেতরে জেদ ঢোকে।
আমি ভাইজানের সাথে চ্যালেঞ্জ করেছিলাম আবির মেঘকে পছন্দ করে, এটা আমি প্রমাণ করেই ছাড়বো। শুরু হলো মেঘের জন্য ছেলে দেখা। আমার খুব কাছের বন্ধু দেশে ফেরায় এমনিতেই তাকে আর তার অবিবাহিত ছেলেকে বাসায় দাওয়াত দিলাম। আবিরকে শুনিয়ে শুনিয়ে বললাম মেঘকে দেখতে আসবে। ভেবেছিলাম আবির রিয়েক্ট করবে, কিন্তু না, আবির কোনো প্রকারে রিয়েক্ট করলো না, মুখ ফুটে কিছু বললও না। তানভীর একাই রাগারাগি করলো। ভাইজানের সামনে আবারও প্রমাণ হয়ে গেল যে আমি ভুল, উনি ঠিক। ভাইজানের কাছে ভুল প্রমাণিত হলেও বিকেলে যখন বন্ধু আর তার ছেলে বাসায় না আসায় আমি আমার সত্যতার প্রমাণ পেয়েছিলাম। দ্বিতীয়বার তানভীর আবিরকে না জানিয়ে ছেলে আনার সিদ্ধান্ত নেই। সেবারও আবির কোনো না কোনোভাবে খবর পেয়ে গিয়েছিল, হয়তো খবরটা বাসা থেকে কেউ দিয়েছিল। তখন ভাইজান আমাকে বলেছিলেন আমি ছেলে বাসায় এনে তারপর যেন ওনাকে জানাই। ওনার কথা আসল মিনিংটা এটাই ছিল। মেঘের বিয়ে ভাঙার ব্যাপারে আমি শুধু শুধু আবিরকে সন্দেহ করেছি। আবির এসবের কিছুই জানে না। পারলে ওনার সামনে প্রমাণ করতে, নয়তো আবিরকে দোষারোপ না করতে। আমি সেই কথা মাথায় রেখেই ছেলে নিয়ে বাসায় আসলাম। হুট করে আবির বাসায় এসে চিৎকার করলো। নিজের ভালোবাসার কথা প্রকাশ না করে উল্টো 6 মাস বিয়ে বন্ধনের হুমকি দিলেন। আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি সেদিন জিতে গিয়েছিলাম। ভাইজানের সামনে প্রমাণ করে দিয়েছিলাম মেঘের প্রতি আবিরের অন্যরকম একটা টান আছে। কিন্তু ভাইজান মানতে পারলেন না, উনি আমার কাছে হেরে গেলেন। এটা উনি মানতেই পারছিলেন না। আমার জেতার খুশি সহ্য করতে না পেরে ভাইজান আবিরের উপর ইচ্ছামতো রাগ ঝাড়লেন। আবিরও বাসা থেকে রাগ করে চলে গেল। 2-3 দিন পর ভাইজানের রাগ কিছুটা কমেছে। তখন নিজের হার মেনে নিয়ে আবিরকে বাসায় আনার চেষ্টা করে। তবে এটাই ঠিক, ভাইজানের বহুবার চেষ্টা করেছেন আবির যেন মেঘের কথা ভাইজানকে জানায়। তারপর তার জন্য ভাবিকে দিয়েও চেষ্টা করিয়েছিলেন। আবির বাইরে যাওয়ার আগের দিনও সকালেও ভাইজান আবিরকে জিজ্ঞেস করেছিলেন আবির কিছু বলতে চায় কিনা, কিন্তু আবির কিছু না বলেই চলে গিয়েছিল। এদিকে ভাইজান নিজের হার মন থেকে মানতে পারতেছিলেন না, তাই প্রতিনিয়ত আমার সাথে ফোঁসফোঁস করতেন।